আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। বেশির আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত, সবাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানটা আরম্ভ করতে অনেক দেরি হয়ে গেছে এবং এর জন্য প্রাকৃতিক বিপর্যয় বলা যায় অনেকটাই দায়ী। এই বেশের এই প্রোগ্রামে এখানে ইনঅগারাল কোনো সেশন নেই, অর্থাৎ একদম সোজাসুজি আমাদের মূল বক্তব্যে পৌঁছে যাওয়ার কথা। ইন্ট্রোডাক্টরি যেটা সেটা আমার আগে ডক্টর হাসান বলেছেন, তো সেইগুলো নিয়েও না, আমার কয়েকটা জাস্ট সিম্পল নোট এই ব্যাপারে, সেটাই বলার জন্য আমি উঠেছি। আমরা সবাই জানি যে 22শে মে কলকাতা হাইকোর্টের একটা অর্ডারের ফলে ওবিসি লিস্ট থেকে ৭৭টা কমিউনিটি বাদ পড়ে যায়। সেই ৭৭টা কমিউনিটির মধ্যে মুসলিম প্রায় সব কটাই, 3টে বাদ দিয়ে ৭৪টাই মুসলিম কমিউনিটি। এর ফলে খুব স্বাভাবিকভাবেই মুসলমানদের উপরে একটা সাংঘাতিক আঘাত নেমে আসে। মুসলমানরা শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে এবং জীবনের অন্য সব জায়গাতেই খুব দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল, এখনও পিছিয়ে আছে। পিছিয়ে ছিল এটা কথা বলা ভুল, আসলে অবদমিত ছিল। খুব রিসেন্টলি সরকারের কিছু কাজে, প্রচেষ্টাতে তাদের উন্নয়ন শুরু হয় বলা যায়। আমরা যদি সোজাসুজি দেখতে যাই তাহলে আমরা, অর্থাৎ পশ্চিমবাংলাতে আমরা যদি দেখি, তখন আমরা দেখব আজ থেকে আমার অনেকটা বয়স হয়েছে। আমরা যখন কলেজে পড়তাম তখন কলেজের ছাত্রই মুসলমান খুঁজে পাওয়া যেত না, শিক্ষক তো অনেক দূরের কথা। এখন সব কলেজেই প্রচুর শিক্ষকও পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের শিক্ষা সংক্রান্ত, উচ্চ শিক্ষা সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে বোঝা যায় যে 1911-12 সালে উচ্চশিক্ষায় মুসলমানরা ওয়েস্ট বেঙ্গলে যত ছাত্র ভর্তি হতো, 21-22 রিপোর্টে দেখা যায় তার থেকে প্রায় 4 গুণ বেশি ছাত্র ভর্তি হয়েছে, তার ডবল ছাত্র ভর্তি হয়েছে। 1,65,000-66,000 ভর্তি হতো, সেই জায়গায় 3,35,000-36,000 ছাত্র ভর্তি হয়েছে। উন্নয়নের পথে, শিক্ষার উন্নয়নের পথে আমার মনে হয় এটা সব থেকে একটা বড় ইন্ডিকেটর। আর এর থেকেও বড় ইন্ডিকেটর হচ্ছে যে উচ্চশিক্ষার জগতে শিক্ষকের সংখ্যার দিক থেকে এটা ডবল নেই, প্রায় 4 গুণের বেশি বেড়ে গেছে। ছিল সংখ্যা 1,342, সেটা হয়েছিল প্রায় 6,000-এর কাছাকাছি, 5,952। অর্থাৎ এই 10-11 বছরে মুসলমানদের উন্নতির রাস্তাতে তারা পৌঁছতে পেরেছিল। উন্নয়ন ঘটেছে তাই বলবো না, তার কারণ এই ডবল ছাত্র, আমি যেটা বললাম যে দ্বিগুণ সংখ্যক ছাত্র উচ্চশিক্ষায় ভর্তি হলেও মোট যে সংখ্যক ছাত্র ভর্তি হয়েছিল সেটা হচ্ছে 12%-এর খুব সামান্য একটু বেশি। 30% যেখানে তাদের সংখ্যা, সেখানে 12% ভর্তি হওয়ার অর্থ হচ্ছে তারা অনেকটাই পিছিয়ে আছে। আর শিক্ষকের যে সংখ্যা, সেক্ষেত্রে 4 গুণের বেশি হলেও তাদের মোট সংখ্যা 8%-এর থেকে সামান্য বেশি হয়েছিল। 30% যেখানে জনগোষ্ঠী, সেখানে তারা অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু এগোনোর রাস্তাটা তাদের খুলে গিয়েছিল। সেই এগোনোর রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার ফলে মুসলমানদের মধ্যে খুব সাংঘাতিক, এটা খুব স্বাভাবিকভাবে তারা বিভিন্ন জায়গাতে তারা আলোচনা করছেন, সভা সমিতি করছেন অনেক জায়গাতে। তার ফলে তাদের প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সেই সব মিটিংগুলোতে। কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার সেটা হলো যে মুসলমানরা সোচ্চারে এর বিরুদ্ধে রাস্তায় নেমে আসেনি, বাস স্ট্যাম্প পোড়াতে যায়নি। তারা সাংবিধানিক পদ্ধতিতেই যা করার, সেই করার কথা তারা চিন্তা করছে। তারা প্রতিবাদ করলেও সেখানে হলের মধ্যে করছে, সাংবিধানিক পদ্ধতিতে অহিংস আন্দোলনের মধ্যে করছে। ভবিষ্যতেও হয়তো আরও প্রতিবাদে তারা সোচ্চার হবে। কিন্তু আমি আশা করি যে বাংলার মুসলমানরা সংবিধানের প্রতি তারা যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ, সংবিধানকে তারা যেভাবে মেনে নিয়েছে,
অহিংস পদ্ধতিকে প্রতিবাদের যেভাবে মেনে নিয়েছে তারা কোনো সময় সহিংস হবে না। এর আর একটা দিক হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে যে সবথেকে বড় দিক, এটা একটা দিক অবশ্যই এর আছে, এই সাংবিধানিক পদ্ধতিতেই তারা এগোচ্ছে যে এর প্রতিকার করার জন্যে যেটা সাংবিধানিক পথ সুপ্রিম কোর্টের কাছে তারা পৌঁছবে। রাজ্য সরকার ইতিমধ্যেই পৌঁছে গেছেন, এর বিরুদ্ধে তারা অ্যাপিল করেছেন। অনেক সংগঠনও আমি যতটা জানি তারা ইচ্ছা প্রকাশ করেছে, চেষ্টা করছে এবং বেশ তো করেইছে, তারা এই পথে অনেকটা এগিয়ে গেছে, হ্যাঁ তাদের সেই কাজ চলছে। এটা যেমন একটা দিক, তেমনি আর একটা দিক যেটা খুব খারাপ চিত্র, সেটা হচ্ছে যে এই যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনেকগুলো ভুল নোশনের তৈরি করেছে মানুষের মধ্যে। এই জাজমেন্টকে নিয়ে মানুষের মধ্যে প্রচুর ভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং সেই ভ্রান্তিকে সহায়তা দিচ্ছে যে এই জাজমেন্টেরই কিছু কিছু অংশ, কিছু কিছু নোশন যেগুলোকে সমাজের আমরা কি বলবো, যে একটা অংশ যারা সমাজের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, দেশের একটা অংশ যাদেরকে আমরা খুব সোজা কথায় গেরুয়াপন্থী বলি, যারা দেশের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, হানাহানি করতে চায়, সেই অংশগুলোকে নিয়ে যে নোশনগুলো ছিল সেইগুলোকে নিয়ে তারা প্রচার করছে বিভিন্নভাবে, অন্য অর্থ ব্যাখ্যা করে তাদের আইটি সেল বিভিন্নভাবে সেটা ছড়িয়ে দিচ্ছে এবং তার ফলে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এই বিভ্রান্তি দূর করাটা সব থেকে বেশি দরকার আমরা মনে করি। তৃতীয় আর একটা দিক, হ্যাঁ তার আগে আমি বলবো যে বিভ্রান্তিগুলো কি, আমি খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা শুধু বলবো। একটা নোশন তৈরি হয়েছে যে এই যে দেয়া হয়েছিল ৭৪টা প্রায় মুসলিম কমিউনিটিকে অথবা ক্লাসকে, তাদের মুসলিম বলেই দেয়া হয়েছিল। এই রায়ে লেখা আছে যে এটা দেয়া হওয়ার আগে ২০১০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কোনো মিটিংয়ে বলেছিলেন যে মুসলিমদের 10% রিজার্ভেশন দেওয়া হবে। আমাদের দেশে কিন্তু ধর্মের উপরে ভিত্তি করে দেওয়ার কোনো প্রথা নেই, কোনো আইন নেই, এ কথা কেউ ভাবেও না। এখন এটা যেহেতু এই কথাটা জাজ লিখেছেন যে এটা কোনো পত্রিকাতে প্রকাশ হয়েছিল এরকম একটা ব্যাপার, আর তারপরে তিনি লিখেছেন যে এত এত যারা পেয়েছে তাদের মধ্যে এত ভাগ মুসলমান, এই পেয়েছে তারা এত ভাগ মুসলমান। তার ফলে একটা নোশন তৈরি হচ্ছে যে এটা মুসলমানদেরই খুব অন্যায়ভাবে তাদের দেওয়া হয়েছে, পলিটিক্যাল কম্পালশনের জন্য দেওয়া হয়েছে অন্যায়ভাবে মুসলমানদের। কিন্তু তিনি যে জাজমেন্টটা লিখেছেন সেই জাজমেন্টটা যদি কেউ ভালোভাবে পড়ে দেখে তিনি দেখবেন কোথাও কিন্তু এর সপক্ষে কোনো যুক্তি নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি দেয়া হতো তাহলে এগুলো একটা অর্ডারে দেওয়া হয়নি, অনেকগুলো অর্ডারে দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, অর্ডারটা খুলে পড়লেই তো বোঝা যায়, তাতে লেখা থাকে কেন দেওয়া হয়েছে। তাতে লেখা আছে যে এইগুলো একটা কমিশন তারা রেকমেন্ড করেছিল বলে তাই দেওয়া হয়েছে। অতএব এই ভুল ব্যাপারটা মানুষের কাছে পৌঁছচ্ছে, সবাই তার খুঁজে খুঁজে দেখবেন অর্ডারে কী ছিল। তাছাড়াও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এইগুলো যে দেওয়া হয়েছিল এইগুলো কমিশনের একটা কমিশন আছে, তারা এটা বিচার বিবেচনা করার অধিকারী, তাদের বাদ দিয়ে এটা দেওয়া হয়েছে। তো এবং আমরা দেখেছি, আমরা প্রথমে যিনি সেই সময় আধিকারিক ছিলেন তার কাছে গেছি, জিজ্ঞেস করেছি। আমরা সরকারের যে নথি আছে, রিপোর্ট আছে, সেইগুলো খুলে দেখেছি যে তাতে বলেছে 143টা যে কমিউনিটিকে দেওয়া হয়েছে প্রত্যেকটার পেছনেই কমিশনের রেকমেন্ডেশন ছিল। আমরা সেই রিপোর্টগুলো যেগুলো যে অর্ডারগুলো ছিল 143টা খুলে দেখতে পারিনি, অত সময় পাইনি, কিন্তু যে কটা পড়েছি খুঁজে দেখেছি প্রত্যেকটাতেই লেখা আছে যে কমিশনের রেকমেন্ড অনুসারে এটা দেওয়া হলো। অর্থাৎ একটা খুব ভুল এবং মিথ্যা কথা প্রচার করা হচ্ছে যাতে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমি এটা নিয়ে আর বেশি বলবো না, কারণ এটা নিয়ে আমাদের খুব দীর্ঘ আলোচনা হবে এবং এই ব্যাপারে যারা বলার অর্থাৎ বিজ্ঞ যারা এটা বোঝেন সেটা আলোচনা করবেন। আমি এই নিয়ে সময় এনে করব না। আমি শুধু আর একটা দিকে দৃষ্টিপাত করতে বলবো সবাইকে, সেটা হচ্ছে
যে আমাদের দেশে এই রিপোর্টে বলা হয়েছে খুব তাড়াতাড়ি সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল, ইনে হেস দেওয়া হয়েছে, সেটা আরেকটা হচ্ছে যে এটা অন্যায় করা হয়েছে। ইনে হেস কিছু হয়নি। আমাদের দেশে মানুষকে, আমাদের দেশে ভারত চিরকালই স্বাধীন ছিল প্রায় এই 200 বছর ইংরেজদের কাল বাদ দিলে। তার আগে যারা ছিল, সেই আদিম কাল থেকে যারা ছিল ভারতে, খুব অল্প সময়ের জন্যে হয়তো গ্রিকরা একবার এসে একটা অংশ দখল করেছে, হয়তো হুনরা এসে একটা অংশ দখল করেছে, মুসলিম যে এরা নাম কি খিলাফত, তারাও একটা সময় সিন্ধু প্রদেশের দাহিরের রাজত্ব তারা আক্রমণ করেছিল, খুব অল্প সময় তারা দখল করেছিল। বাকি সব সময় তাই সে হিন্দু রাজা হোক, মুসলমান রাজা হোক, অথবা তারা যে দেশ থেকে আসুক, তারা এই দেশের লোক ছিল, এই দেশে বেশিরভাগই জন্মেছিল, এই দেশের কথা বলতো, এবং যে টাকা রাজস্ব পাওয়া যেত এই দেশের জন্যই তারা খরচ করত। সব কটাই ছিল এই দেশের স্বাধীন রাজা, কিন্তু মানুষ স্বাধীন ছিল না। মানুষের মধ্যে বেশিরভাগই আর একদল লোক, একটা জনসংখ্যার খুব অল্প একটা সংখ্যা মানুষকে তাদের প্রায় পরাধীন করে রেখেছিল। সেই পরাধীনতার বিরুদ্ধে দেশ স্বাধীনতা যেমন পেয়েছিল 47 সালে, সেই মানুষকে স্বাধীনতা দেওয়া হয়েছিল 1950 সালে একটা কনস্টিটিউশনে, যেখানে সব মানুষকে সমান অধিকারের কথা বলা হয়েছিল, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, ইকুয়ালিটি অফ অপরচুনিটি। স্ট্যাটাস অর্থ আর কেউ কারুর অধীন নয়, প্রত্যেকটা মানুষ সমান, রাজা আর তার গোলাম বলে কেউ নেই, প্রত্যেকে একই সঙ্গে একই অধিকার নিয়ে এ দেশে থাকবে। আর ইকুয়ালিটি অফ অপরচুনিটির ক্ষেত্রে বলে দেওয়া হয়েছিল রাজকীয় কাজের ক্ষেত্রে, রাজ্য শাসনের জন্য যারা কর্মচারী তাদের ক্ষেত্রে আর এরা কৃতদাসের মতো থাকবে না, তারাও সমান অধিকার নিয়ে আসবে, এবং পিছিয়ে পড়া মানুষরা যাতে সমান অধিকার পায় অধিকারের ক্ষেত্রে, তাদের জন্য কিছু রিজার্ভেশন করা হয়েছিল। আমি এই কথাগুলো হয়তো পরে আলোচনা হবে, কিন্তু আমি একটা কথা বলার জন্য এটা বলছি যে এই 1950 সালেই এই পিছিয়ে পড়া মানুষদের এন্টাইটেলমেন্ট তৈরি হয়েছিল। যাদের এন্টাইটেলমেন্ট তৈরি হয়েছিল তাদের মধ্যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের তখনই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। বাকি যারা পড়েছিল ওবিসিদের বলা হয়েছিল যে একটা কমিশন ঠিক করবে যে কারা কারা ওবিসি, এবং তাদেরকে দেওয়া হবে। কিন্তু এন্টাইটেলমেন্টটা তারা যে পাবে এই ব্যাপারটা 50 সালে ঠিক হয়ে গিয়েছিল। বিভিন্ন চেষ্টা করে তাদের এটা দিতে দেরি করা হয়েছে। দুবার কমিশন বসাতে হয়েছে, এবং শেষে যে কমিশন বসে মন্ডল কমিশন, তারা বলেছিল যে 27% লোককে, তারা বলেছিল দেশে 52% লোক হচ্ছে ওবিসি, হিন্দুদের মধ্যে হিন্দু হচ্ছে 44%, আর দেশে যে 15-16% মুসলিম আছে তার 50%, 8%, এই 44 আর 8 মিলিয়ে 52% হচ্ছে ওবিসি। কিন্তু তা সত্ত্বেও তারা কম করে ক্লেম করেছিল যে 27% লোককে দেওয়া হবে, সেটাও মানেনি কেউ। তারপরে তার দীর্ঘ আদালতে সুপ্রিম কোর্ট বিচার করে, এবং সেই ইন্দ্র সায়নির মামলাতে তারাও বলে যে ঠিক আছে, বেশি হলেও এদিকে 27%-এর মধ্যে লিমিট রাখার দরকার, এবং কোনো রাজ্যে যেন 50%-এর মধ্যে রিজার্ভেশন সব মিলিয়ে না হয়। পশ্চিমবঙ্গে সেটা পেতে কিন্তু আরও দেরি হয়েছে। 94 সালে সে আইন হয়েছে, দেওয়ার জন্য কমিশন তৈরি হয়েছে মাত্র 5% লোককে, অর্থাৎ যেখানে 52% লোক হচ্ছে ওবিসি, তাদের মধ্যে 27%কে দিতে বলেছে কমিশন, দিতে বলেছে ইন্দ্র সাহানি জাজমেন্ট বলেছে দিতে, সরকার তাদের 5% দিল। তারও পরে আরেকটু বাড়িয়ে 7% করেছে, তারও পরে সেই 7% বাড়িয়ে 17% করেছিল। কিন্তু সরকারের সব কিছু যে প্রকাশিত তাদের অর্থাৎ প্রতিশ্রুতি, সেইগুলো মেনে নিলে তো তারা 27% পায়। অর্থাৎ এই 17% দেওয়ার পরেও আমাদের এখানে ওবিসি, সে মুসলমানই হোক অথবা সে হিন্দুই হোক, তারা আরও 10%-এর দাবিদার।